নমস্কার, আমি সৈয়দ মুশাররফ আজম মুক্ত আবহের পক্ষ থেকে শিক্ষাঙ্গনে আজ উপস্থিত হয়েছি। আজ আমরা শিক্ষা সংক্রান্ত আলোচনা অবশ্যই করব, তবে একটু অন্যরকম। আমাদের বর্ধমান টাউন স্কুল শুধু জেলা নয়, সারা রাজ্যের এমনকি সারা দেশের মধ্যে একটি স্কুল, স্বনামধন্য স্কুল। বর্ধমান টাউন স্কুল তার 100 বছর পূর্তি হতে চলেছে। 1 ফেব্রুয়ারি, 1 থেকে 5 ফেব্রুয়ারি এই অনুষ্ঠান হবে। 5 দিনব্যাপী অনুষ্ঠান, বিশাল তোড়জোড়, চারদিকে প্রস্তুতি। তো সেই সম্পর্কে আজ আমরা একটু আলোচনা করব। আমরা গতদিনে মিউনিসিপ্যাল হাই স্কুলের পুনর্মিলন কমিটির কয়েকজন কর্তাকে পেয়েছিলাম। তো আজ আমরা আমাদের বর্ধমান টাউন স্কুলের একজন প্রাক্তনী এবং বিশিষ্ট আইনজীবী, লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী এবং একজন প্রাক্তনী কমিটির সদস্য শুধু নয়, তিনি কোষাধ্যক্ষ। হ্যাঁ, এবং তিনি আজ উপস্থিত হয়েছেন আমাদের কমলচন্দ্র দত্ত আমাদের স্টুডিওতে। তা আপনারা সবাই শুনবেন কীরকম প্রস্তুতি চলছে, কীরকম কর্মসূচি গ্রহণ করা হয়েছে, হ্যাঁ, এবং কারা কারা আসছেন তারও একটা পূর্বাভাস দেবেন তিনি। তো তাকে আমরা পেয়ে অত্যন্ত সমৃদ্ধ হচ্ছি। আমি কমলবাবুকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। হ্যাঁ, তো তার কাছে প্রথমেই আমি একটু জানতে চাইব যে এই যে 100 বছর, একটা মাইলস্টোন, একটা মাইল ফলক, বর্ধমান টাউন স্কুল, অনেক ইতিহাস জড়িত আছে। 1925 সালে স্থাপিত। তো সেই স্কুলের 100 বছর পূর্তি উপলক্ষে যে প্রাক্তনীদের সংগঠন গড়ে উঠেছে, এই সংগঠনটি কিভাবে গড়ে উঠল? আসলে কি জানেন, আমরা টাউন স্কুলের ছাত্র যারা আমি 78-এ পাস করেছি মাধ্যমিক। তো আমরা দীর্ঘদিন থেকেই আমাদের মনে হচ্ছিল, যদিও আজকে যে প্রাক্তনী বর্ধমান টাউন স্কুল, যেটা আজকে একটা বড় আকারে সেটাকে আমরা আনতে পেরেছি, এর আগেও একবার চেষ্টা হয়েছিল। আমাদের যিনি গেমস টিচার ছিলেন গোপালবাবু, এর আগে একবার আমাদের রিউনিয়ন করিয়েছিলেন, হ্যাঁ, আজ থেকে প্রায় 10 বছর আগে। তো তখনও একটা চেষ্টা হয়েছিল, কিন্তু প্রবলেমটা হচ্ছিল কি, বিক্ষিপ্তভাবে আমরা জড়ো হচ্ছিলাম, আবার ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল, সবাই কাজে ব্যস্ত, ফলে এটা ঠিক দানা বাঁধছিল না। তো একটা ইয়ার বেসিস হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওইভাবে। তো আমরা বেশ কিছু ছেলে এইটা নিয়ে একটা চিন্তা ভাবনা শুরু করলাম যে না, এইভাবে হবে না, একটা কিছু করতে হবে 100ভাবে। সেই হিসেবেই যখন আমাদের মধ্যে আমরা অনেককেই ডাকলাম, আমরা নিজেরা, আমরা 5-6 জন ছেলে শুরু করেছিলাম ওই টাউন স্কুলে ভেতরে গিয়ে। আমরা একটা রবিবার করে মিলিত হতাম, সেখানে আমাদের খুব বেশি হলে 7 জন 8 জন এরকম স্টুডেন্ট। তারপর আমরা সবাইকে ফোন করতে শুরু করলাম যে একবার আয়, এখানে বস। একটা, আর এত ভালো লাগে বিষয়টা, কেননা ধরুন আমাদের একটা জিনিস আমি জানি, প্রত্যেকটা মানুষ যারা শিক্ষাক্ষেত্রে আছেন, যারা বাই প্রফেশন যাই হোক না কেন, অ্যাকচুয়ালি আমাদের যাই বলুন, বেড়ে ওঠা একদম শিক্ষা। আর আজকে আমরা যে জায়গায় থাকি না কেন, তার মূল স্থপতি একদম সেটা হচ্ছে স্কুল, প্রত্যনটা স্কুল। একদম এই স্কুলে। আর সবথেকে বড় কথা হচ্ছে, ধরুন একদম ছোট থেকে হাই সেকেন্ডারি পাস করে বেরোচ্ছি, শৈশব যাকে বলে, পুরোটাই আমরা স্কুলের মধ্যে। আর ওই সময় স্কুলের বন্ধুদের মধ্যে একটা সবথেকে বড় ভালো জিনিস, সেটা হচ্ছে বেশ নিজেদের মধ্যে আপন করে নেওয়া। এর বাড়িতে যাওয়া, ওর বাড়িতে বই আনতে যাওয়া, এর বাড়িতে সরস্বতী পুজোয় যাওয়া, লক্ষ্মী পুজোয় যাওয়া, হ্যাঁ, বেশ সাইকেল নিয়ে আমরা সব বন্ধুরা একটা জায়গায় যে গেলাম, হয়তো রবিবার, চল একটু ঘুরে আসি। এই যে একটা জিনিস, এই বিষয়টা খুব স্মৃতিতে থাকে একদম। ফলে সেই বন্ধুদের যখন কাছে পাই না, সেসব বেড়ে ওঠার সময়, হ্যাঁ, অনেক রকম এইটা যখন আমরা সেই বন্ধুদের কাছে পাই, তখন না ধরুন প্রাণ খুলে কথা বলতে, একদম কলেজে বন্ধু আছে আমার অনেক, আমার প্রফেশনে বন্ধু আছে বিভিন্ন, কিন্তু স্কুলের বন্ধুদের মধ্যে যেন একটা অদ্ভুত রকমের
মানে টান পাওয়া যায়, একদম। মানে যেন মনে হয় সেই ছোটবেলার সেই বন্ধু, অনাবিল আনন্দ। একটা অদ্ভুত আনন্দ। তো এই জায়গায় দাঁড়িয়ে এইটাকে আমরা কয়েকজন প্রথম থেকে একটা চেষ্টা করতে করতে আজকে একটা বড় জায়গায় আমরা দাঁড় করিয়েছি। এবং স্কুল আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছে, স্কুল আমাদেরকে পার্মানেন্ট ঘর দিয়েছে, এবং সেক্ষেত্রে স্কুলের যিনি সভাপতি ছিলেন তিনিও হেল্প করেছেন, সেটা আমরা অবশ্যই বলবো। তারপর ধরুন আমরা আস্তে আস্তে আমাদের যারা দূরের বন্ধু বান্ধব বা প্রাক্তনী যাদের খবর পেয়েছি, বা আমরা ধরুন ডিজিটাল মিডিয়ায় আমাদেরকে ইন্ট্রোডিউস করেছি, আমরা বিভিন্ন গ্রুপ করেছি, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, এবং আমরা ধরুন ব্যাংক অ্যাকাউন্ট করেছি, আমরা রেজিস্ট্রেশন করিয়েছি, আমরা প্যান কার্ড করিয়েছি। আস্তে 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 এটা একটা বেশ বড় জায়গায় আজকে গিয়ে প্রতিষ্ঠিত। এবং শুধু তাই নয়, দেখুন আমাদের মূল লক্ষ্যটা কি, এই প্রাক্তনীটা কি কি চাইছি আমরা। আমাদের মূল লক্ষ্য ছিল, স্কুল তো অনাদি অনন্তকাল থেকে আছে এবং থাকবে, দেখতে দেখতে 100 বছর পেরিয়ে গেল, আগামী আবার 100 বছরে 200 বছরে পদার্পণ করবে, আমরা থাকবো না, কেউই থাকবেন না এখন যারা আছি, কিন্তু আমার স্কুল থাকবে। যদি কোনো দাগ কেউ রেখে যায় তার নাম থাকবে। হ্যাঁ, এইভাবেই তো আমরা এগিয়ে নিয়ে যাব আগামী প্রজন্মকে। সেই কারণে আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে স্কুলের জন্য আমরা প্রাক্তনীরা, দেখুন আজকে আমি বাই প্রফেশন অ্যাডভোকেট, তো যাই হোক আমার যে যাই করি না কারণ আমি একটা প্রফেশনালি একটা জায়গায় আছি। আমার অন্য যারা বন্ধুরা রয়েছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসাদার, হ্যাঁ, মানে কেউ প্রফেসর, কেউ স্কুল টিচার, তো তারা প্রত্যেকেই নিজের পায়ে দাঁড়িয়ে আজকে। সেক্ষেত্রে আমরা মনে করি যে যেই স্কুল থেকে আমাদের এই উত্থান, যদি আমরা এই স্কুলের জন্য কিছু করতে পারি, আগামী মানে প্রজন্মকে যদি আমরা কিছু দিয়ে যেতে পারি, সেই চিন্তা ভাবনা থেকেই আমরা এগোচ্ছি। তো আমরা স্কুলে যখন দেখতে শুরু করলাম। প্রস্তুতি কিরকম চলছে এখন? এখন প্রস্তুতি একবারে তুঙ্গে, মানে ধরুন সবথেকে আমাদের অ্যাকচুয়াল প্রোগ্রামটা আমাদের হচ্ছে 5 দিনের। আমরা এখনো পর্যন্ত যেটা করেছি 5 দিনের, মানে স্কুলই ধরুন আমরা প্রাক্তনীরা সঙ্গে আছি। 1 তারিখে আমাদের প্রভাত ফেরি হবে, 1 তারিখে প্রভাত ফেরি হবে, আর 2 তারিখে আমাদের সকালবেলা 10টার সময় স্কুলের পতাকা উত্তোলন হবে। তারপরে মানে যারা ডিগনিটারিজ আসবেন বা গেস্ট আসবেন, যারা যদি কোনো মিনিস্টার আসেন, এই 100 বছর পূর্তি উপলক্ষে সেই অনুষ্ঠান হবে। 2 তারিখের প্রোগ্রাম, এটা 2 তারিখে, হ্যাঁ, এবং 10টার পরে। আর মানে প্রত্যেক দিনই কিন্তু, মানে 1 তারিখ বাদ দিলে 2 তারিখ থেকে কিন্তু আমাদের প্রত্যেক দিনই বিকেলের দিকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে, এবং সেই সঙ্গে প্রাইজ ডিস্ট্রিবিউশন। বা 3 তারিখে বোধহয় আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। আমাদের একটা লক্ষ্য আছে এবছর যে 100 ব্লাড যদি আমরা দিতে পারি 100 বছরকে স্মরণীয় করে রাখতে, তো এইটা আমাদের একটা টার্গেট আছে। প্লাস হচ্ছে ধরুন স্কুল তার নিজস্ব অনেক প্রোগ্রাম নিয়েছে, স্কুলের বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন বা আদার্স কম্পিটিশন বা স্কুলের খেলাধুলা, এই ধরনের বিষয়, মানে এইভাবে প্রত্যেকটা বিষয়কে আমরা ভেঙে 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 প্রতিদিন। তারপরে এবছর 2টো জিনিস হবে, একটা ধরুন স্কুলের টিচার, নন টিচিং স্টাফ এবং প্রাক্তনী মানে টিচার যারা আছে তাদেরকে একটা ভ্যালিসিয়েশন করা হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা প্রাক্তনীরাও, যে সমস্ত প্রাক্তনী, সে আমার মেম্বার হোক বা না হোক, সে তার নাম রেজিস্ট্রেশন করাক বা না করাক, আমরা ওই দিকে তাকাইনি। আমরা যে আমার স্কুলের প্রাক্তনী যিনি আজকে সমাজে একটা জায়গায় আছে, অর্থাৎ স্কুলের নামকে আমরা অনেক বেশি উজ্জ্বল করার চেষ্টা করেছি, সেই রকম প্রাক্তনীদের আমরা চাইছি একটা মানে কোনো একটা সম্মাননা দেওয়ার জন্য, তাদেরকে সম্মানিত করব, এরকম একটা চিন্তাভাবনা আমাদের রয়েছে, এবং সেই রকমভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আর আমরা প্রত্যেককে অনুরোধও করেছি যে দেখুন আমরা একটা ইয়ারে, আর যা আমরা শহরে থাকার জন্য কিছু কিছু বিষয় আমরা জানি, কিন্তু অনেক জিনিসই আছে আমরা জানি না। তো প্রত্যেককে বলেছি যে নিজের জায়গায় প্রতিষ্ঠিত, আজকে আমার স্কুলের নাম তারা উজ্জ্বল করেছে, এইরকম যদি কারোর সন্ধান থাকে যিনি নিজে এগিয়ে আসেননি, কিন্তু আমরা যদি তার খোঁজ পাই আমরা তাকে ডেকে তাকে অন্ততপক্ষে সম্মান জানাবো আমাদের প্রাক্তনীর পক্ষ থেকে। এই রকম আমরা
প্রোগ্রামও নিয়েছি। বাবা, এটা খুবই ভালো। আর এই ধরনের কর্মসূচিতে খুব রিনাউন্ড ফিগার কে কে আসছেন এরকম কিছু? দেখুন, আমরা রিক বসু বলে একজন মানে গায়ক আছেন, আচ্ছা আচ্ছা। যদি জুনিয়র আর্টিস্ট, কিন্তু উনি ইন্ডিয়ান আইডলে খুব ভালো জায়গায় ছিলেন এবং বর্তমানে খুব নাম করেছেন আর কি, সেরকম প্লাস আরও বেশ কিছু ব্যান্ড বা আরেকটা বড় কথা বলি, আমরা এই গানের জগতে বা সাংস্কৃতিক জগতে আমাদের স্কুলের যে সমস্ত ছাত্ররা আছে, আমরা কিন্তু প্রত্যেককে তাদের ডেকে পাঠিয়েছি যতটা আমরা জানি, এবং তারা ম্যাক্সিমামই আমাদেরকে কথা দিয়েছে যে তারা আসবেন এবং তাদের প্রোগ্রাম তারা আমাদের স্কুলে করবেন। হ্যাঁ, আর এখনো পর্যন্ত কয়েকজনের সঙ্গে কথাবার্তা চলেছে, তার মধ্যে রিক বসু ফাইনাল হয়ে গেছে, আর আরও দু একজনের কথা ফাইনালের পর্যায়েই আছে। কিন্তু আমরা একটা কথা দিচ্ছি যে আমরা 4 তারিখ সন্ধ্যে থেকে আর 5 তারিখ সন্ধ্যে থেকে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা করব প্রাক্তনীদের, এটা মূলত আমরা প্রাক্তনীরাই দায়িত্ব নিয়েছি, এবং সেটা আশা করব যে একটা খুব ভালো প্রোগ্রাম আমরা উপহার দেব স্কুলকে, এটা আমাদের একটা টার্গেট আছে। আপনারা আগে টিচারদের দেখেছেন, এখনকার টিচারদের দেখছেন, কীরকম কি তফাৎটা কীরকম মনে হচ্ছে? দেখুন, এখনকার টিচারদের দেখেছি আর আগের টিচারদের কাছে পড়েছি, তো দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। কারণ এখন যাদের দেখছি তাদের বাইরে থেকে দেখছি, আর আমরা যখন পড়তাম স্কুলে তখন তো মাস্টারমশাইদের কাছেই পড়াশোনা করেছি। প্র্যাকটিক্যালি আমাদের এত 8 জন 7 জন করে তো আমাদের প্রাইভেট টিউটর ছিল না, তো ক্লাসের মধ্যেই প্রচুর পড়া করাতেন। এমনকি আমাদের তখন আমি যখন এসেছি তখন হেডমাস্টারমশাই ছিলেন তুষারবাবু, আর পরবর্তীকালে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়ে এলেন এককড়িবাবু। তো কি বলবো আপনাকে, এককড়িবাবু শুধু স্কুলটার মানে স্টার্ট হলে উনি করিডর দিয়ে হেঁটে যেতেন, সব ঢুকে যেত ভেতরে, মানে একটা পিন পড়লে আওয়াজ পেতেন। হ্যাঁ, আর যদি মানে এককড়িবাবুর কাছে কোনো কমপ্লেন থাকতো বা উনি কাউকে দেখেছেন, মানে সে মার লাঠি নিয়ে বড় বেত, ওরে বাপ রে বাপ, সে কি মারতো। ওনার আরেকটা কোয়ালিটি, হ্যাঁ, আমি যদি স্কুল প্রাক্তনী, তো ওনার সবচেয়ে মারাত্মক যে স্মৃতিশক্তিটা ছিল অসাধারণ। ইতিহাস পড়াতে পড়তে 1707 সালে বলতে 1707 সালে আওরঙ্গজেবের মৃত্যুর পর, 1707 সালে আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। পতন শুরু হয়, এই তুই এখানে করছিস, একটা লাঠি নিয়ে বেরিয়ে চলে গেলেন, গোটা রাউন্ড দিয়ে চলে এলেন, এসে করে আবার ওইখান থেকে শুরু করলেন। আমাকে বলতে হবে না কোথায় বলছি, আমি আপনাকে একটা কথা ইতিহাস লিখতেন, ইতিহাস আপনি বললেন তো না। দেখুন, স্কুলের প্রতি দায়বদ্ধতা, ছাত্রদের প্রতি দায়বদ্ধতা, একদম সেক্ষেত্রে ওনার কোনো প্যারালাল ছিল না, একদম আমরা ফিল করেছি। কিন্তু আজকে দেখুন, একটা টিচার যদি একটা ছাত্রের কান মুলে দেয়, থানায় কমপ্লেন হচ্ছে, গার্জেন চলে আসবে, সে স্কুলে তো হামলা হচ্ছেই, কমপ্লেন হচ্ছে। একদম আপনি ভাবতে পারবেন না। মিস স্কুলে হলো, হেডমাস্টারকে চূড়ান্ত অপমান করলো। আমি নিজে, আমরা একবার স্কুলের ক্লাসের মধ্যে ওই পেন দিয়ে কালি ছোড়াছুরির একটা ঘটনা ঘটেছিল আর কি। মানে তখন তো সেই আমাদের পেন, ফাউন্টেন পেন, ওই ছুঁড়ে দিলেই কালিগুলো গিয়ে এরকম পড়তো আর কি। তো সেটা কমপ্লেন হয়েছিল। তো এককড়িবাবু ওই আমাদের স্কুলের পেছন দিকে, মানে ওয়েস্ট সাইডে বেশ কিছু ওই গাছ মানে উঠতো, তাদের একটা মানে লম্বা লম্বা ছড়ির মতো গাছ উঠতো। তো ওই ছড়িগুলো, ওইগুলোকে ভেঙে নিয়ে আসা হতো, আর পাতাগুলো ছড়িয়ে দিলে একদম একটা সুন্দর ছড়ি। তো মার মানে এক একজনের পিঠে 5টা করে ছড়ি ভেঙে দিল মেরে, মানে সেই গা ফা লাল হয়ে গেল। বাড়িতে গেছি, মানে সেই জামা গায়ে দেওয়া যায় না এরকম অবস্থা। তো বাবা বলল যে কি ব্যাপার, কি হয়েছে? তো বলতে পারছি না ভয়ে। তো খুলেছে জোর করে, তো দেখেছে, বলেছে মেরেছে। ঠিক করেছে, তুই নিশ্চয়ই এমন কোনো কাজ করেছে, নাহলে তোকে এইভাবে মারবে কেন? একবারও বললো না যে আমি মাস্টারমশাইয়ের কাছে কৈফিয়ত নেবো, একবারও বললো না যে কেন আপনি গায়ে হাত দিয়েছেন।
বরং উল্টো আমাকে বলল, তুই এমন কিছু করেছিস যার জন্য তোকে মাস্টারমশাই আজকে এভাবে মারল। একদম। তো এই যে দেখুন, এবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমার 78-এ আমি এ সেকশনে পড়তাম। তো এ সেকশনে আমাদের স্টুডেন্ট ছিল প্রবাবলি 62 আর 64। তো এখনো পর্যন্ত আমি আমার 78-এর ব্যাচের আমার এ সেকশনের 62 আর 64 যাই হোক, আমি যদি 45 to 50 স্টুডেন্টেরও খোঁজ রাখি বা যাদেরকে আমি জানতে পারি, আমি বলতে পারি গর্ব করে প্রত্যেকটা ছেলে ইন্ডিভিজুয়ালি তার নিজের জায়গায় এস্টাবলিশড। বাহ। তো ওটাও ওটা হয়তো আমাদের কাজে লেগেছে একদম। কিন্তু এখন তো সেই স্কোপটা নেই। আমি বলছি না যে যারা করছেন বা করা উচিত কি উচিত না সেটা পরের কথা, কিন্তু মাস্টারমশাইরা একটু বকবেন, একটু কানমলা দেবেন, এটা এক্সপেক্টেড। একদম একদম। এটা না হলে বোধহয় স্টুডেন্টরা ভয় পায় না। একদম। আর স্কুল লাইফে না, যদি স্টুডেন্টরা মানে টিচারকে ভয় না পায়, ক্লাসের মধ্যে যা খুশি তাই করে, তাহলে একটা জায়গায় কিছুটা প্রবলেম বা ঘাটতি শিক্ষাক্ষেত্রে থেকে যায়। একদম একদম ঠিক। আর আমার একটা ইয়ে হচ্ছে যে প্রাক্তনী টাউন স্কুলের অনেক বিদগ্ধ ব্যক্তিত্ব এখান থেকে উত্তীর্ণ হয়ে সারা রাজ্য, সারা দেশ, এমনকি বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের ICS অশোক মিত্র, হ্যাঁ, টাউন স্কুলে শুনেছি ছাত্র ছিলেন। আমাদের মনসুর হবিবুল্লাহ, হ্যাঁ, একসময় স্পিকার ছিলেন এবং পরে আইনমন্ত্রী হয়েছিলেন, হ্যাঁ, টাউন স্কুলের প্রাক্তন ছাত্র। আমাদের ভাটনগর পুরস্কার প্রাপ্ত সুমন ধর, হ্যাঁ, তিনি এখন সুমন কুমার ধর, তিনি টেরি বিশ্ববিদ্যালয়ের, হ্যাঁ, টেরিসাস ইউনিভার্সিটি, তিনি এখন ভাইস চ্যান্সেলর, হ্যাঁ, এবং শুধু নয়, একজন বিশিষ্ট, একজন শিক্ষিত, একজন বিজ্ঞানী, হ্যাঁ, সুশিক্ষিত একজন মানুষ এবং একজন বিজ্ঞানী, হ্যাঁ, একজন সমাজসেবী, যত রকম তাকে বিশেষণে বিশেষিত করা যায়। তো সেই মানুষটি অত্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে একটি সেমিনারে এসেছিলেন, কদিন আগে বিবেকানন্দ কলেজে এসেছিলেন। তো তার শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান সম্পর্কে তার চিন্তাভাবনা, হ্যাঁ, তিনি শেয়ার করলেন, ছাত্রদের খুব উপকারে লাগলো। তো সেই ধরনের মানুষও আমাদের টাউন স্কুলের, হ্যাঁ, ছাত্র ছিলেন। তো এই জন্য আরও বহু মানুষ, হ্যাঁ, বরেণ্য বহু মানুষ, বহু ভালো ভালো খেলোয়াড়, হ্যাঁ, আমাদের স্কুল থেকে উঠেছেন। তো সেক্ষেত্রে খুব ভালো লাগছে যে এরকম একটা এত প্রাক্তনীদের একটা বিরাট একটা চাঁদের হাট বসবে সেদিন, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং সেখানে বহু মানুষ উপস্থিত থাকবেন, অনেক একটা ইতিহাসের সাক্ষী থাকবেন, হ্যাঁ, 100 বছর, এরপরে আবার হয়তো 150 বছরের মানুষ মনে করবে সেসব ঘটনা, অনেকে থাকবেন না, হ্যাঁ, আবার 200 বছর হবে, হ্যাঁ। তো এই যে এত সুন্দর একটা কার্যক্রম, তো এর সারা বছর ধরে, গত বছর 2রা ফেব্রুয়ারি শুরু হয়েছিল, হ্যাঁ, এটা পথ চলা শুরু হয়েছিল 100 বছরের, এবং এবারে পথ চলা 100 বছর শেষ হচ্ছে পূর্তি, হ্যাঁ, পদার্পণ হয়েছিল, এবার শেষ হচ্ছে। তো এর মধ্যে কি কি কর্মসূচি বাস্তবায়িত হয়েছে? আমরা এর মধ্যে দেখুন, প্রাক্তনীদের তরফ থেকে স্কুলে একটি জলের মেশিন বসিয়েছি, যেটার থেকে ঠান্ডা জল, গরম জল এবং মানে জীবাণুমুক্ত জল, যেটা পিউরিফায়েড ওয়াটার বলা হয় আমরা। তো সেই মেশিন আমরা স্কুলে বসিয়েছি, যাতে অন্ততপক্ষে স্টুডেন্টরা একদম এই একটা মানে জীবাণুমুক্ত জল স্কুল আওয়ার্সে পায়, সেই জন্য এটা করেছি। প্লাস আমরা মানে স্কুলের একটা পার্ক আমাদের কনস্ট্রাকশন চলছে, আমরা হয়তো 2রা ফেব্রুয়ারিতেই আমরা ওটাকে উন্মুক্ত করতে পারবো, হ্যাঁ। স্কুলের ছাত্রদের জন্যই আছে কি পার্ক মিন্স, আমি বলি এটাকে সেই অর্থে পার্ক বলে, অ্যাকচুয়ালি আমরা 3 জন মানে মনীষীর মূর্তি আমরা স্থাপন করছি, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ, এই 3 জনের দিয়ে ওটাকে আমরা একদম আপনার পাথর দিয়ে বাঁধিয়ে আর কি, সুন্দর করে একটা পার্কের শেপ করে আমরা বসাবো, যেটা অনেক জায়গায় দেখতে পাবেন আর কি। তো সেটা আমাদের স্কুলে আবক্ষ মূর্তি আর কি, যেটা আমরা বসাবো, সেটা আমাদের প্রাক্তনীদের পক্ষ থেকেই আমাদের অলরেডি ওটার কাজ চলছে, যদিও ওটার আমরা একটা পার্ক বলেই নাম দিচ্ছি, এবং প্রাক্তনীরাই
করছি, ওটা সম্পূর্ণ দায় দায়িত্ব এটা কি আমাদের। এই 1 থেকে 5-এর মধ্যেই হবে? হ্যাঁ, আশা করছি হয়ে যাবে। আমাদের কাজ চলছে, উন্মোচনটা হবে। মূর্তি চলে এসছে, অলরেডি তাহলে তৈরি উন্মোচন হয়ে হবে। চলে এসছে। হ্যাঁ, আশা করছি আমরা 2 তারিখে ওটাকে আমরা মূর্তি উন্মোচন করতে পারবো। আর প্লাস হচ্ছে আমাদের আরো কিছু প্রোগ্রাম আছে যেটা যেগুলো হয়েছে বাস্তবায়িত হয়েছে, এগুলো হচ্ছে এটা হবে। আর বাকিও বেশ কিছু প্রোগ্রাম যেটা আমরা করতে বৃক্ষরোপণ হয়েছিল, বৃক্ষরোপণ হয়েছিল। তারপরে ধরুন আরো ছোট ছোট অনেকগুলো প্রোগ্রাম আমরা নিয়েছি, কিন্তু সেইগুলো খুব বড় আকারে নিতে পারিনি। কিন্তু বেশ কিছু প্রোগ্রাম আমাদের আরও এখনো স্টক রয়েছে, যেটা হ্যাঁ এগুলো আমরা করব। আমাদের টার্গেট আছে, মানে দেখুন আমরা প্রাক্তনী করেছি মানে তো এই নয় যে 100 বছরের জন্য প্রাক্তনী করেছি, ব্যাস 100 বছর শেষ, আমাদের অফিসে তালা পড়ে যাবে, এটা কিন্তু আমরা হতে দেবো না। আমরা থাকবো না, কি আছে, নেক্সট জেনারেশন আসবে, তারা থাকবে, আমরা তাদেরকে বেশ কিছু রসদও তুলে দিয়ে যাব। ইচ্ছে আমাদের যে তারা যাতে এসে থেকেই কাজটা আমরা যেমন কি আমরা 1 থেকে শুরু করলাম, মানে প্র্যাকটিক্যালি 0 ফান্ড, সেইখান থেকে আমরা শুরু করে আজকে একটা জায়গায় আমরা দাঁড় করিয়েছি। এটা আমরা আমাদের কয়েকজন মানে বিশেষ এর মধ্যে ভূমিকা রয়েছে। তার মধ্যে ধরুন আমাদের এখন বর্তমানে যিনি সেক্রেটারি রয়েছেন, সে ছেলেটি মানে আমাদের বন্ধু বিশ্বজিৎ। তো ও মানে নিরন্তর, মানে ওর কাজকর্ম অনেকটা মানে কাটছাট করে এই প্রাক্তনীর পেছনেই ছুটে বেড়াচ্ছে। এরকম আছে সভাপতি আছেন, উনিও যথেষ্ট সময় দিচ্ছেন। দেখুন আমাদের এখনো অফিস খোলা, মানে এই রকম না। এখন আমরা ধরুন বিকেল থেকে কাজ করে 7টা 7:30টার মধ্যে অফিস বন্ধ করে, কারণ এরপরে আর থাকা যাবে না, বাই প্রফেশন প্রত্যেকের দ্বারা প্রফেশন ক্লান্ত। আচ্ছা, কর্মসূচি আগামী দিনে কিছু কিছু মানে এর মাধ্যমে একদম আমরা এইটাই বলছি, এইগুলো আমরা না, আমরা এখনো যেমন ফ্রুটফুল হবে ছাত্রছাত্রীদের পক্ষে। এরপরে আমাদের যেটা আছে কিছু সেমিনার টাইপের কিছু, মানে একটা একটা ক্লাস, ধরো সায়েন্সের উপর কোনো ভালো ব্যক্তি বা আমাদের স্কুলেরও অনেক রয়েছেন, হ্যাঁ, ডাক্তার বা সায়েন্টিস্ট যেটা আপনি বললেন, তাদেরকে নিয়ে এসে সেমিনার করানো, যেটা ক্লাস ওয়াইজ আর কি, মানে হ্যাঁ এরপর থেকে। এখন এইগুলো করতে গেলে না, এখন যেহেতু 100 বছরের প্রোগ্রামগুলো চলছে, সেই জন্য এখন ওই প্রোগ্রামগুলোকে আমরা সাইডে রেখেছি। এরপরে 100 বছরের প্রোগ্রামগুলো যখন মূল প্রোগ্রামগুলো শেষ হবে, তখন আমরা ওগুলো তো আর প্রচারের আলোয় থাকবে না, কিন্তু আমরা চাইছি এটা কন্টিনিউ করতে, যাতে এটা এগিয়ে যায়। অর্থাৎ আমরা এই নয় যে আমরা 2 দিনের জন্য এসে একটা প্রাক্তনী অফিস করে আবার চলে গেলাম, সেটা আমরা রাখতে চাই। হই হই করে চলে যাওয়া তা না, একটা কি স্বাক্ষর, আমরা একটা কনস্ট্রাকটিভ কিছু চিন্তা ভাবনা নিয়ে একদম, হ্যাঁ, এটা খুবই ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে কোনো খেলাধুলো কিছু নিশ্চয়ই হয়েছে? এর মধ্যে একটা আমরা টুর্নামেন্ট করেছিলাম, যেটা এই 100 বছর উপলক্ষেই ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল কম্পিটিশন করেছিলাম। তাতে আমাদের টাউন স্কুল রানার্স আপ হয়েছে এবং ভীষণ রকমভাবে সাড়া পেয়েছিলাম। প্রচুর লোক, প্রচুর আমাদের প্রাক্তনী, বর্তমান ছাত্র, টিচার, এমনকি আপনাদের সাংবাদিক বন্ধুরা প্রচুর ছিল এবং বেশ সাকসেসফুল এটা হয়েছে। এবং এটা দেখে আমরা এতটাই উজ্জীবিত হয়েছি যে আমরা আগামী দিনে এই ধরনের প্রোগ্রামটাকে কন্টিনিউ। দেখুন, শুধুমাত্র তো শিক্ষা মানে পড়াশুনো নয়, তার সঙ্গে একটা খেলাধুলার একটা ভীষণ অঙ্গাঙ্গি জড়িত হয়েছে। মানে একটা ছেলে যদি যতক্ষণ না নিজেকে ফিট এবং সুস্থ রাখবে, ততক্ষণ তার পড়াশোনাটাও ঠিক সেইভাবে এগোবে না। কিন্তু সে যদি নিজেকে ফিট এবং সুস্থ স্বাভাবিক হিসেবে বেশ কিছুদিন থাকতে পারে, তাহলে তার পড়াশোনার ক্ষেত্রেও সেটা করে। প্লাস আজকে দেখুন, দেশের জন্য বলুন, আমার রাজ্যের জন্য বলুন, খেলাধুলার মধ্যে যদি স্কুল লেভেল থেকে স্টুডেন্টরা যদি না এগিয়ে আসে, কারণ যেটা অনেক কমে গেছে, সত্যি কথা বলতে কি, এখন তো মানে বাচ্চারা ভাবতে পারে না যে বিকেলবেলা মাঠে গিয়ে খেলাধুলা করে সন্ধ্যের পরে এসে বই নিয়ে বসবো। কিন্তু আমাদের সময় আমাদের টার্গেটটাই ছিল কখন স্কুল থেকে বাড়ি ফিরে ব্যাগটা রেখে মাঠে চলে খেলাম কি খেলাম না সেটাও বড় কথা নয়। কিন্তু আজকের দিনে সেটা নেই। প্রথমত মাঠ অনেকই উঠে গেছে, আমাদের ছোটোবেলায় পাড়ায় পাড়ায় যে মাঠগুলো ছিল সেগুলোর আর নেই। ফলে বাড়ির সামনে মাঠে বাচ্চারা খেলবে, এই স্কোপটা কমে গেছে, অনেক দূরে যেতে হয়। প্লাস না, তার থেকে বড় কথা, একটা বাচ্চার যদি 6টা থেকে 7টা টিউশন থাকে, সময়টা পাবে কোথায়? আর এখন ওটা চিন্তা করছে না, চিন্তা হচ্ছে ছেলেকে কিভাবে কম্পিটিটিভ মার্কেটে এগিয়ে নিয়ে যাব। ফলে ওটাকে বাদ দিয়ে দিচ্ছে।
কিন্তু ওটা বাদ দিলে একটা আমরা অঙ্গ, আমরা এটা আমরা তো পড়াশোনার একটা অঙ্গ, মানুষ হওয়ার একটা অঙ্গ, দেখুন, পার্ট অ্যান্ড পার্সন। আজকের দিনে ভারতবর্ষ বা পৃথিবীর বুকে যারা ভারতবর্ষের প্লেয়ার, আমি নাম করে বলতে পারি, আজকে সচিন তেন্ডুলকার বলুন বা বিরাট কোহলি বলুন, বা ওই দিক থেকে ফুটবল, বা আজকে এই জ্যাভলিনে আমাদের যেটা নিরোধ উঠে এলো, বা আরও যারা রয়েছে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুটবলে আঙ্গিকে, সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়া, যারা একদিন নাম করেছে, নাম বিশাল। করেছে। তো আমাদের তো একটা টার্গেট থাকতে হবে, এবং দেখুন স্কুল লেভেল থেকে যদি আমরা এর মধ্যে উৎসাহ প্রদান করতে না পারি, অনেক ছেলে বা বাচ্চাদের আমরা দেখেছি যাদের মধ্যে প্রচুর খেলার প্রবণতা রয়েছে, প্রবণতা রয়েছে, তাদের একটা সত্যি কথা বলতে কি প্রতিভা রয়েছে। সেই প্রতিভাটাকে বিকশিত করার যদি স্কোপটা আমরা দিতে না পারি, তাহলে তো সে আবদ্ধ হয়ে যাবে। ফলে আমাদেরকে ওইখানে, এই টাউন স্কুলেই দেখুন সুব্রত কাপ খেলেছে, এই টাউন স্কুলই ইন্টারন্যাশনাল খেলা খেলেছে, এই টাউন স্কুলই ক্রিকেট খেলতে গিয়ে অনেক দূর পর্যন্ত গেছে। তাহলে তখন আমাদের দুজন টিচার ছিলেন। এখানে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল বাস্কেটবল হয়েছে, এক সময় সুইমিং হয়েছে, সব আমি ওইটাই বলছি যে এই জায়গাটা নিয়ে এসেছিল। তখন আমাদের দুজন টিচার ছিলেন, একজন হচ্ছেন গোপালবাবু, একজন হচ্ছে সুভাষবাবু, তার নাম করতেই হবে। তো এরা মানে তারা কিন্তু ছাত্রদের মধ্যে ঠিক সেই জায়গাটায় ছাত্রদেরকে পৌঁছে দিতে পেরেছিল। ফলে কি হচ্ছে, আমাদের মধ্যে এই গেমস টিচারদেরও একটা স্কুলের মধ্যে ভূমিকা থাকে, পিক আপ করা, চুজ করা, তাকে লালন পালন করা, এইটা। তবে আমরা চাই সেই স্কোপটা যেন সেই টিচারও পান, ছাত্ররাও পান। আমরা সেই দিকটা দেখার জন্য চিন্তা ভাবনা করছি, কারণ আমরা বললাম তো সার্বিক শিক্ষার একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে রয়েছে। হ্যাঁ, কিন্তু খেলাধুলা একসময় মিউনিসিপ্যাল হাই স্কুল আর টাউন স্কুল, হ্যাঁ, ধুন্ধুমার কাণ্ড হতো। হ্যাঁ, ইস্ট বেঙ্গল মনে, হ্যাঁ, একদম সব রাস্তাঘাটও অচল হয়ে যেত, এত বেশি ভিড় হতো, মানে যে মাঠে তার আশেপাশের রাস্তাগুলো আর যাতায়াত করা যেত না। তো এখন সেই আকর্ষণ নেই, পুরো খেলার আকর্ষণ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বর্ধমান থেকে সন্দীপ নন্দী, বিদেশ বোস, হ্যাঁ, অনেক বড় বড় প্লেয়ার উঠেছে, দেবাশিস কোনার, হ্যাঁ, কিন্তু খুব দুর্ভাগ্যজনক যে এখন সেভাবে আমাদের ফুটবলার উঠছে না। রবি হাঁসদা কদিন আগে একটা খুব নাম করেছে, হ্যাঁ, কিন্তু স্কুলের খেলা অনেক বেশি একটা স্তীমিত হয়ে গেছে। আমি তো বলছি আপনাকে যে এর কারণ হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে খেলাধুলোর পরিবেশটা পাচ্ছে না, সেকেন্ডলি বাড়ি থেকে তারা উৎসাহ পাচ্ছে না। এইবার দেখুন, আপনি যদি ইতিহাস পড়েন, খেলাধুলার ইতিহাস, তাহলে দেখবেন অনেক বাচ্চাকে স্কুলের টিচার বা পাড়ার মাঠে কোচিং সেন্টারের টিচার, তারা যদি দেখতে পেয়েছে কারুর মধ্যে কোনো প্রতিভা, তারা কিন্তু তাদের বাড়িতে গেছে, গিয়ে তাদের বাবা মাকে কনভিন্স করিয়েছে যে দেখুন আপনার ছেলেকে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাবা মা প্রথমে রাজিই ছিল না, হ্যাঁ, যে না কী হবে খেলে, কী হবে। তারপরে সেই টিচারই তাদেরকে সাহস জুগিয়ে নিজের পকেট থেকে পয়সা খরচ করে আজকে হয়তো তারা মহিরু। তো এর পেছনে সব থেকে বড় ভূমিকাটা ছিল সেই কোচের, সেই টিচারের। তো এই জিনিসও আমাদের দরকার, তো তবে আমরা এগোতে পারবো। সেই জন্যই আমাদের একটা চিন্তাভাবনা খেলাধুলার ক্ষেত্রে আছে যে আমরা এই যেমন ধরুন এবছর যে টুর্নামেন্টটা হলো, এই টুর্নামেন্টে আমি দেখেছি যে বহু ছাত্র যাদের মধ্যে একটু খেলাধুলার চিন্তাভাবনা আছে, তারা কিন্তু মাঠমুখ। একদম এই জিনিসটা আমরা আরও বেশি করে করতে চাইছি, যে প্রতিভা যেন নষ্ট না হয়, প্রতিভাকে যেন আমরা আরও বেশি এগিয়ে দিতে পারি, এই চিন্তা। এই কদিন আগে আমাদের বর্ধমানে ছিলেন বাইচুং ভুটিয়া, তো সেখানে আমি ছিলাম। একটা রিয়েল বুল কোচিং ক্যাম্পের উদ্যোগে হয়েছিল, দেখলাম। হ্যাঁ, তো খুব ভালো একটা প্রোগ্রাম ছিল আমাদের সেখানে। পলাশ নন্দী, পার্থ নন্দী, হ্যাঁ, এরা আয়োজক ছিলেন, সোমনাথ চ্যাটার্জি, হ্যাঁ, রিয়েল বুলের। তো যাই হোক, বহু বিশিষ্ট ব্যক্তি এসেছিলেন সেখানে। হ্যাঁ, তো বাইচুং ভুটিয়া পুরস্কার বিতরণ করলেন সেখানে। তো মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং, কালীঘাট, জামশেদপুর এফসি, হ্যাঁ, এই 4টে টিম ছিল। তো সেখানে খুব ভালো লাগলো যে শেষকালে মোহনবাগান 1-0 গোলে জয়লাভ করলেও মোহামেডান অসাধারণ খেলেছে, খুব ভালো খেলেছে। হ্যাঁ, সেমিফাইনাল থেকে ফাইনাল উঠেছে। মোহনবাগানও সেমিফাইনালে কালীঘাট হারিয়ে ফাইনাল উঠেছে। মোহামেডান সেমিফাইনালে হারিয়েছিল জামশেদপুর এফসিকে। তো
এই যে খেলার একটা উন্মাদনা, একটা পরিবেশ, তো এখানে সেই আপনি যেটা বললেন সেটা কিন্তু ভাইচুং ভুটিয়াও সেদিন খুব বলেছিলেন দরদ দিয়ে, যে আমাদেরকে এনে এই পুরস্কার দিয়ে কিছু হবে না। হ্যাঁ, আপনারা যে এত টাকা খরচ করছেন, এই টাকার একটা অংশ আপনারা গ্রামে গ্রামে যান, প্রত্যন্ত রিমোট প্লেসে যান, অনেক প্রতিভা আছে আমাদের বাংলার বুকে, একটু তুলে আনুন। এই দেখবেন রিসেন্ট কালনা থেকে বোধহয় একটি মেয়ে দেখলাম, হ্যাঁ, সায়নী ঘোষ, সায়নী দাস, হ্যাঁ, তো বোধহয় ইয়ের জন্য ওই ইংলিশ চ্যানেল পেরিয়েছে, ইংলিশ চ্যানেল পেরিয়েছে না, সপ্তসিন্ধু অতিক্রম করতে আর একটা না দুটো বাকি। আচ্ছা, হ্যাঁ, এবং এর মধ্যে ন্যাশনাল অ্যাওয়ার্ড রাষ্ট্রপতির কাছে পাচ্ছে। হ্যাঁ, তো এর মধ্যে ও প্রথম মহিলা হিসেবে কিন্তু আমাদের বাংলার এই সাফল্য সে পাচ্ছে। হ্যাঁ, ওইটাই তো বলছি যে দেখুন, মানে এই খুব গরিব ঘরের মেয়ে, অত্যন্ত নিজি ফ্যামিলি। ও আগে কল্পতরু সুইমিংয়ে এখানে আসতো। এইখানে যে একটা ফুটবল কোচিং ছিল, তাতে দেখলাম দুটো আদিবাসী ছেলেকে ইয়েতে নিয়ে গেল ওই কোচিংয়ের জন্য, ওই যেটা আমাদের জার্মান না না যেটা একটা কিছুদিন আগে একটা দেখবেন কোলাবোরেশনে এখানে একটা কোচিং ক্যাম্প হয়েছিল, তো সেখান থেকে দুটো ছেলেকে ওরা বাঁচলো আর কি, যাতে কোচিং করানোর জন্য নিয়ে গেল, আদিবাসীদের ছেলে। তো আমার মনে হয় এই জিয়ারও তারই অদ্ভুত যাবো কোন আমাদের বর্ধমানের ইয়েতে ছেলে হচ্ছে রসিকপুরের ছেলে। আচ্ছা, রসিকপুরের ছেলে জিয়ারত আলী কয়েক বছর আগে, হ্যাঁ, জার্মানির একটা ক্লাবে চান্স পেয়েছিল। ওইটাই তো বলছি, সেখানে খেলতে গিয়ে দুটো গোল করেছিল, তাহলে অর্থাৎ অসাধারণ। কিন্তু তার এগোনো হলো না, তার অগ্রগতি স্তব্ধ হয়ে গেল টাকা, ইকোনমিক্যাল কন্ডিশনের জন্য। এখানে না দুটো জিনিস দেখুন, সত্যি কথা বলতে কি, গভর্নমেন্টের একটা সদিচ্ছা থাকতে হবে। এই যে প্রতিভাটাকে তুলে নিয়ে এলো, একে সযত্নে লালন পালন করার দায়িত্বটা কিছুটা গভর্নমেন্টের ওপরে কিন্তু বর্তায়। একদম। মানে ধরুন একটা সাধারণ আমি কাউকে হয়তো প্রমোট করলাম, কোনো একটা বিষয়ে একটা জায়গায় আমি প্রমোট করলাম, কিন্তু আমি তো তাকে ফর লং প্রমোট করতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই। কিন্তু গভর্নমেন্ট যদি এই ধরনের প্রতিভাকে তুলে নিয়ে প্রমোট করে, তাহলে অন্ততপক্ষে আমার রাজ্যের নাম, আলটিমেটলি আমার দেশের নাম উজ্জ্বল হয়। তো পৃথিবীর যত বড় বড় দেশগুলো যাদের এই খেলাধুলোয় তাদের এত অগ্রগতি, তো আমরা ক্লিপিংস দেখি, তো তাতে আমরা দেখতে পাই এই সাঁতারের ক্ষেত্রে চীন, জাপান, তারপরে আপনার আমেরিকায় দেখি এই ছোট ছোট বাচ্চাকে নিয়ে এসে, যারা এখনো হাঁটতে পারে না মনে হচ্ছে, তাদেরকে জলে ভাসাচ্ছে। তো এটা কারা করছে? গভর্নমেন্টেরই সমস্ত কনসার্ন এগুলো করছে। তাহলে গভর্নমেন্টের একটা সদিচ্ছা যদি থাকে, আর মানুষ যদি সেই প্রতিভা তুলে এনে গভর্নমেন্টের হাতে দিতে পারে, তাহলে আমার মনে হয় সেটাকে যদি সযত্নে লালিত পালিত করা হয়, তাহলে শুধু গভর্নমেন্ট তো বলছেন, আমার মনে হয় যে প্রতিষ্ঠানগুলো আছে, গভর্নমেন্ট তো নিজে একা সব নয়, সে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। বিভিন্ন কলেজ যেগুলো স্কুল স্তরে খেলাধুলা আছে, কলেজ স্তরে আছে, যেগুলো ইউনিভার্সিটি পরিচালনা করে। তো সেই স্তরগুলোতে পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়ে সমস্ত খেলায়, ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, খোখো থেকে শুরু করে কবাডি, সব বর্ধমান এবার খুব ভালো করেছে। হ্যাঁ, কয়েকটা সুইমিংয়ে খুব ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, ফুটবলও ভালো খেলেছে। তো যাই হোক, এক্ষেত্রে দেখেছি যে অংশগ্রহণটা কিন্তু খুব পুয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি একটা কলেজে পড়াই বর্ধমানে। হ্যাঁ, তো সেখানে খুব খারাপ লাগে যে সেই সব ছাত্র অংশ নিতে পারছে না। কিছু ইন্ডিভিজুয়াল যেগুলো গেম, হ্যাঁ, সেগুলোতে খুব কম সংখ্যক যাচ্ছে। হ্যাঁ, এছাড়া ফুটবলেও দেখেছি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এখন মোটামুটি নিয়ার অ্যাবাউট 65-66টা কলেজ। হ্যাঁ, তো সে তার মধ্যে 30 থেকে 35টা অংশগ্রহণ করে। হ্যাঁ, এটা খুবই দুর্ভাগ্যজনক। বেশি বড় বড় কলেজ অংশ নিচ্ছে না, তাহলে কলেজ থেকেই তো তখনই তো একটা সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে ছেলেমেয়েরা। একদম। হ্যাঁ, কিন্তু তখন তারাই পার্টিসিপেশন এত পুয়ার, এই ব্যাপারে তাদেরকে কেন হয় বলুন? উদ্যোগী হওয়া উচিত। আমাদের আমি একটা সংস্থার সঙ্গে একটু জড়িত আছি, এই হ্যান্ডবল অ্যাসোসিয়েশন। তো এই হ্যান্ডবলের সম্বন্ধে মানুষের প্রথম ধারণাই ছিল না। আস্তে আস্তে দেখুন আজকে অলিম্পিক পর্যন্ত হ্যান্ডবল চলে গেছে। এইবার আস্তে আস্তে মানুষের মধ্যে বা ছাত্রদের মধ্যে বা সাধারণ ছোটদের মধ্যে একটা আগ্রহ দানা বাঁধছে। কিন্তু খেলার মাঠ নেই, পরিকাঠামো নেই। তারপরেও অ্যাসোসিয়েশন অনেক আপ্রাণ চেষ্টা করে চলেছে এটাকে কিভাবে আরও বেশি স্কুলগুলোর মধ্যে নিয়ে যাওয়া যায়, আরও বেশি পাড়ার ক্লাবগুলোর মধ্যে নিয়ে যাওয়া যায়, যেখান থেকে প্রতিভা তুলে আনা যাবে। অনেকটাই এগিয়েছে
এখন ধরুন ন্যাশনাল লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলের খেলা হচ্ছে এই 23 তারিখ থেকে। ডিস্ট্রিক্ট লেভেলের খেলা শুরু হবে, মানে ইন্টার ডিস্ট্রিক্ট একদম পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে সেটা হবে ঘুষকরাতে। তো কিছু কিছু সংস্থা চেষ্টা করে। এবার সেই সঙ্গে তো ধরুন প্রত্যেকটা স্কুলকে ইনফর্ম করা হয়, আপনাদের টিম পাঠান, যা যেমন পারে খেলুক না, আসুক না। কম্পিটিশনের মধ্যে থাকলে দেখবেন আস্তে আস্তে ওদের উন্নতি হবে। আমরাও যদি মনে করি যে দেখি না কোনো ছেলে ভালো খেলছে, আমাদের চোখে পড়ে, আমরাও তাকে পরবর্তীকালে ডাকবো ডিস্ট্রিক্টের জন্য, হ্যাঁ, এর জন্য। তো সেই জিনিসগুলো করতে গেলে সবার সহযোগিতা না হলে না একটু মুশকিল। তো তথাপি চেষ্টা থাকবে, প্রত্যেকেরই চেষ্টা করছে, করে না তা নয়, সীমিত সামর্থ্যের মধ্যে চেষ্টা চলছে। হ্যাঁ, তা এটুকু বলা যে এখানে এই যে ছাত্রদেরকে বেশি এনকারেজ করা, আরও বেশি, হ্যাঁ, এবং মোটিভেট করা, তাদেরকে নিয়ে আসা মূল প্রাঙ্গণে, হ্যাঁ, মাঠে নিয়ে আসা, তো এ ব্যাপারে কি প্রাক্তনী এর পরে কোনো চিন্তা ভাবনা? অবশ্যই চিন্তা ভাবনা। আমি তো বললাম যে আমরা বর্ধমানের টাউন স্কুলের প্রাক্তনীরা, আমাদের যে টাউন স্কুল খেলার শীর্ষে একদম, হ্যাঁ, সেখানে টাউন স্কুলের ছেলেরা যদি এইভাবে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবককে তো বলা হয়, তো আপনারা কোচিং ক্যাম্পে নিয়ে আসুন, কোচিং ক্যাম্প চালু করে ফুটবল, ক্রিকেট, আমরা ওইটাই বলছি যে আমরা চেষ্টা করব যে স্কুলে প্রতিদিন যাতে একটা খেলার ব্যবস্থা থাকে, মানে সবার একসঙ্গে নয়। যেমন আমরা কিন্তু ছোটবেলাতে আমাদের একটা গেমস ক্লাস ছিল, এবং সেটা আমাদের মাঠে যেতে হতো, ফুটবল বা ক্রিকেট যে যা খেলতো। এইরকমভাবে যদি এটা করলে একটা আগ্রহ আসে, এবং তারপরে নিজেদের স্কুলের মধ্যেই যদি একটা প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় তখন আরও বেশি। ইন্টার ক্লাস হোক, আমি স্বামীবাবু কাজলবাবুকে বলেছিলাম, এর আগে তুষারবাবুকে বলেছিলাম, কিন্তু সেটা ইন্টার ক্লাসটা ঠিক হয়নি। আমি বিশ্বজিৎবাবুকে কদিন আগে বললাম, প্রাক্তনী যিনি সম্পাদক, তো উনি বললেন আমরা দেখি না, আমি ওইটাই বলছি যে আমাদের এগুলো দেখুন মাথায় আছে, প্রোগ্রাম আছে, প্রথমত আমাদেরও তো একটু সময়টা কম, তো তার মধ্যে আমরা প্রপোজাল নিয়ে স্কুলে গেলে স্কুল যদি সেটাকে মেটেরিয়ালাইজ করে এবং তার যে গেমস টিচার আছে তিনি যদি হেল্প করেন, আমরা তাদের পাশে থাকবো সবসময়। আগে ক্লাস বেসড হোক, হ্যাঁ, ইন্টার ক্লাস হোক অবশ্যই, তারপরে এক স্কুল থেকে আরেক স্কুল হবে, এবং এর মধ্যে সবচেয়ে দরকার হচ্ছে বিভিন্ন কোচিং ক্যাম্পটা স্কুলে চালু করা, ফুটবল, বাস্কেটবল, অ্যাথলেটিক্স। এখন দেখুন আমাদের টাউন স্কুলে কিন্তু একটা, যেমন হাটগোবিন্দপুর স্কুল, এরকম কিছু কিছু বলছে, হাটগোবিন্দপুর কলেজ ফুটবলে প্রতি বছরই এখন প্রায় চ্যাম্পিয়ন হয়ে যায়। তা আমি ওই সময় ওই কলেজে এক সময় পড়াতাম, তো সেখানে আমি রহস্যটা কি আমি গেমস টিচারকে জিজ্ঞেস করেছিলাম, তো তিনি বললেন যে এরকম আমরা সারা বছর প্র্যাকটিস করি, একদম নিজের মাঠ আছে। পরিবেশটা দেখুন, অন্য কিছু না, আমি ওইটাই বারবার বলছি, পরিবেশ যদি আমরা সৃষ্টি করতে পারি স্কুলের মধ্যে, স্টুডেন্ট পাওয়া যাবে এবং তারা আস্তে আস্তে আগ্রহী হবে, একজনকে থেকে আরেকজন আসবে, আরেকজনকে থেকে আরেকজন আসবে, এইভাবেই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আশা করি আগামী দিনে। এবং সবাই যদি সহযোগিতা করে তাহলে অবশ্যই আমরা সাকসেস হব। হ্যাঁ, নিঃসন্দেহে। আমরা এতক্ষণ শুনলাম আমাদের বর্ধমান টাউন স্কুলের একজন প্রাক্তনী কোষাধ্যক্ষ, প্রাক্তনী কমিটির পুনর্মিলন উৎসব কমিটির, শতবর্ষ পুনর্মিলন উৎসব কমিটির কোষাধ্যক্ষ, এবং বর্ধমানে একজন লব্ধ প্রতিষ্ঠিত নোটওয়ার্দি লয়ার, আইনজীবী, এবং খুব একজন সংস্কৃতি মনস্ক, সমাজ মনস্ক, সমাজসেবী একজন বিশিষ্ট মানুষ, অত্যন্ত গুণীজন একজন। তো তাকে আমরা পেয়েছিলাম এতক্ষণ, আমরা অত্যন্ত কৃতজ্ঞতার কাছে, আমরা খুব ভালো লাগলো। এবং তিনি স্কুলের কী কী কর্মসূচি শতবর্ষে, হ্যাঁ, সেগুলো সম্পর্কে ব্যক্ত করলেন, শুনলাম। আমাদের প্রাক্তনীদের একজন জানালেন যে থিম সং সেই 1900 যেটা, হ্যাঁ, একটা কথা বলতে আমাদের হয়েছিল, একটা কথা বলি যে আমরা একটা খুব বড় জিনিস করতে চলেছি, সেটা আমি খেয়াল ছিল না বলতে, আপনার কথার উপরে আমার মনে পড়লো। সেটা হচ্ছে যে আমরা স্কুলের ইতিহাস, এই স্কুলের 100 বছরের ইতিহাস নিয়ে আমরা একটা ফিল্ম করছি। বাহ, মানে বিদ্যে বাড়ির ইতিকথা। বাহ, এটাতে আমাদের স্কুলের 100 বছরের যা কালচার, যা ইতিহাস, যা ঐতিহাসিক আন্দোলন কীভাবে ধরা সম্ভবটা হয়েছে, না, এটা আমরা একটা ফিল্মের মাধ্যমে স্কুলের সমস্ত বাচ্চাদের দিয়ে, টিচারদের দিয়ে, প্রাক্তনীদের দিয়ে এটি আমরা করতে চলেছি, এবং তার শুটিংও শুরু হয়ে গেছে, এবং বেশ কিছুটা এগিয়েও গেছে। গত 3 দিন ধরে তার মাঝ পর্বের শুটিং চলছে, এবং যথেষ্ট, মানে একবারে ফিল্ম আকারেই আমরা
এটা এখন এই মুহূর্তে বলতে পারছি না, তবে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা শেষ করার চেষ্টা করি। হ্যাঁ, 1 মাস তো মিনিমাম লাগবেই, তারও বেশি লাগতে পারে। কারণ আপনারা যদি জানেন তাহলে এই টাউন স্কুলের ইতিহাসটা কিন্তু অভূতপূর্ব ইতিহাস। এই টাউন স্কুলটার যে প্রতিষ্ঠা ইনি করেছিলেন তার নাম হচ্ছে মৌলভী আবুল কাশেম, এবং উনি 1923 সালে প্রবাবলি, যতদূর আমার মনে আছে, উনি ফিল করেছিলেন যে তখন তো ব্রিটিশ পিরিয়ড, যে এই বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে একটা সরকারি স্কুল, গভর্নমেন্ট স্কুল হওয়া দরকার, যেখানে বাচ্চারা ঠিকমতো পড়াশোনা করতে পারবে। এবং সেই প্রপোজাল নিয়ে উনি তখনকার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা যে ভারপ্রাপ্ত অফিসার ছিলেন ব্রিটিশ, তার সঙ্গে কথা বলেন, এবং তিনি তখনকার যে ডিআই ছিলেন, হ্যাঁ, তার সঙ্গেও কথা বলেন, ডিআইয়ের সঙ্গে। এবং প্রবাবলি ওই সময় যেটা হয়েছিল, উনি বললেন ঠিক আছে, আপনার প্রপোজালটা ভালো, আমরা দেখছি। তো তারপরে ওই সময় কিন্তু একটা কথা জানাবে, মিউনিসিপ্যাল স্কুল কিন্তু তখন প্রতিষ্ঠিত। সে তো হবে। মিউনিসিপ্যাল স্কুল থাকার পরেও, মানে মিউনিসিপ্যাল স্কুলে তখন মানে একটাই স্কুল, ফলে প্রচুর ভিড়। 1883 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এরপর ছিল মিউনিসিপ্যাল স্কুল ছিল। তখন উনি আপ্রাণ চেষ্টা করলেন, এই মৌলভী আবুল কাশেম এবং উনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এবং ওনার আপ্রাণ প্রচেষ্টায় আলটিমেটলি বহু, মানে বলতে গেলে প্রচুর সময় লাগবে তার ইতিহাস, কিন্তু এটাই ফাইনাল যে উনি পেরেছিলেন 1925 সালে এই টাউন স্কুলকে প্রতিষ্ঠা করতে। এবং প্রথমে একজন মানে ছাত্র দিয়ে শুরু, এবং তারপর পরবর্তীকালে অনেক ইতিহাস, মানে উনি অনেক তদবির করে, অনেক লড়াই করে মিউনিসিপ্যাল স্কুল থেকে 9 জন টিচার শেষ পর্যন্ত গভর্নমেন্ট এখানে দিল, সেই নিয়েও অনেক এবং 280 জন ছাত্রকে ওখান থেকে এখানে ট্রান্সফার করা হয়েছিল। হওয়ার পরে ওই যে 9 জন টিচার, বলতে গেলে তারাই পাথফাইন্ডার এই টাউন স্কুলকে মহিরুহে পরিণত করতে। একটা তো একজনকে শুরু তো করতেই হয়, কয়েকজন অবশ্যই। হ্যাঁ, তার ফলটা অনেক দিন বীজ বপন করতে হয়, হ্যাঁ, সেই তার ফলটা ফলে বেশ কিছুদিন পর। তো যাই হোক, তো আমরা এতক্ষণ খুব ভালো লাগলো, আমরা কমলুর কাছে, কমলচন্দ্র দত্ত, তার কাছে টাউন স্কুলের ইতিহাস, টাউন স্কুলের এই শতবর্ষের যে কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের কর্মসূচি কী কী 1 বছর ধরে নেওয়া হয়েছে। গত বছর 2রা ফেব্রুয়ারি মানে শতবর্ষে পদার্পণ করেছিল টাউন স্কুল। সেই শতবর্ষের পথ চলা শুরু হয়েছিল বিভিন্ন বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি ছাত্র সংবর্ধনা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, হ্যাঁ, এবং আরও অনেক কিছু, ফুটবল টুর্নামেন্ট, হ্যাঁ, আরও বেশ কিছু কর্মসূচি বাকি রয়েছে। তো যাই হোক, আমাদের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম হোসেন চৌধুরী তিনি আশাবাদী যে আগামী এই যে 1 থেকে 5 ফেব্রুয়ারি শতবর্ষের পূর্তির প্রোগ্রাম, সেটা অত্যন্ত ফলপ্রসূ হবে। কাজল চক্রবর্তী প্রাক্তন প্রধান শিক্ষক, তিনিও অত্যন্ত আশাবাদী, হ্যাঁ, এবং যারা এখনও পর্যন্ত জীবিত সে সমস্ত শিক্ষকরা সেদিন আসবেন, শুনলাম আমি গিয়ে স্কুলে, খুব ভালো লাগছে। তো বাবু বিভিন্ন বিষয় সম্পর্কে, প্রস্তুতি সম্পর্কে, এবং এরপরে কী কী কর্মসূচি গ্রহণ করা হবে, এই শতবর্ষ অনুষ্ঠানই শেষ নয়, এরপরেও এটা আমাদের প্রাক্তনীদের যে সংগঠন, তার কার্যকারিতা, তার কর্মসূচি, তার উদ্যোগ বহাল থাকবে, এটাও তিনি আমাদের ব্যক্ত করলেন। আমরা সমৃদ্ধ হলাম। আগামী দিনে আশা করি আমাদের এই শতবর্ষ পূর্তি অনুষ্ঠান অত্যন্ত শান্তিপূর্ণ হবে এবং সুন্দরভাবে শেষ হবে, বর্ণময় হয়ে উঠবে। এবং কমলবাবুর কাছে এই সমস্ত তথ্য জানলাম, কি কি হবে, কি কি হতে চলেছে, কি কি হয়েছে, আমরা কিভাবে এই একটি এত নাম স্কুল, তার মাধ্যমে কত মানুষ উপকৃত হয়েছে। আমরা ধন্যবাদ জানাই কমলবাবুকে আমাদের এখানে আসার জন্য। আপনাদিকে প্রত্যেককে ধন্যবাদ। আমরা পরে আবারও কোনো দিন হয়তো কমলবাবুকে পাবো এবং সেদিন আরও অনেক কথা শুনবো। নমস্কার, ভালো থাকবেন।